এই আধুনিক ক্রিকেটে একটা কথা খুব বলা হয় যে রান কিভাবে এলো সেটা ব্যাপার না, রান আসলেই হয়েছে, দল জিতলেই হয়েছে। এইটা সমর্থক হিসাবে শুনতে খারাপ লাগে না। সমর্থক হিসাবে মনে হয় যে তাই তো, রান আসলে হয়েছে, কানায় লেগে আসলে হয়েছে, কাঞ্চিতে লেগে আসলে হয়েছে, হেলমেটে লেগে বাউন্ডারির বাইরে চলে গেলেও তো সমস্যা নাই, ম্যাচ জিতলেই হয়েছে। বৃষ্টিতে, বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, কোনো ক্রমে জেতা ম্যাচ, এগুলোতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন ক্রিকেট ভক্ত হিসাবে খেলা দেখবেন, তখন আপনার ভিতরে একটা হাহাকার তৈরি হবে। হাহাকার তৈরি হবে আধুনিক যুগে প্রায় সব দলের খেলা দেখে, যে মন জুড়ানো ব্যাটিং, ম্যাজেস্টিক ব্যাটিং যেটা, ওই জিনিসটা নাই হয়ে যাচ্ছে। আপনি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বাইরে খুব বেশি ব্যাটসম্যানের কাছ থেকে এটা এখন আর দেখবেন না। সবাই যেন তেন প্রকারে রান করে, সব ফরম্যাটে, টি-20-তে, ওয়ানডেতে, এমনকি টেস্টেও যেন তেন প্রকারে রান করতে পারলে হচ্ছে র্যাম্প করে করো, আর যেভাবে করো। এটা করতে গিয়ে কি হচ্ছে, কিছু ব্যাটসম্যান এভাবে রান করলে তো আপত্তি নেই, ওটারও তো একটা সৌন্দর্য আছে, ওটা তো অস্বীকার করা যাবে না। যে ওই যে সূর্য কুমার যাদব শুয়ে পড়ে ব্যাট করতেছে, বা ডিভিলিয়ার্স যেদিন 360 ব্যাটিং করতেন, ডিভিলিয়ার্স তো সবটাই করতেন, তার সবটাই ম্যাজিস্টিক ছিল, কিন্তু ওগুলোরও একটা মজা আছে। কিন্তু সবাই যদি ওই হয়ে যাওয়ার চেষ্টা করে, ওই 360 হয়ে যাওয়ার চেষ্টা করে, নো লুক হয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমাদের দেখার সেই পুরনো বিনোদনটা নষ্ট হয়ে যায় না? বিশেষত যেটা খুব মিস করি, সেটা হচ্ছে ব্যাটসম্যানদের অফ সাইডে খেলাটা, বিশেষত কাভার দিয়ে সুন্দর খেলাটা না দেখলে মনে হয় যে ম্যাজেস্টিক ব্যাটিংটা চলেই গেছে। হ্যাঁ, ম্যাজেস্টিক ব্যাটিং এর ভেতরে অবশ্যই লেগের ওপর থেকে সুন্দর গ্লান্স করা বা সুন্দর ফ্লিক করা, এগুলোও আমার কাছে ম্যাজেস্টিক শট। কিন্তু ইদানিং এই কাভার থেকে খেলা একদম কমে গেছে। আমাদের দেশে তো এটা একটা মানে বিরল ব্যাপারে পরিণত হয়েছে। কোনো ফরম্যাটে আপনি আর তেমন ব্যাটসম্যান পাবেন না। বিশেষ করে শর্টার ফরম্যাটগুলাতে সবাই মূলত হচ্ছে লেগ সাইড ওরিয়েন্টেড খেলোয়াড় হয়ে গেছে। ভুলেও কেউ কাভারে খেলতে চায় না। কাভারের ওপর দিয়ে যে বিউটিফুল শটটা, ওই যে ব্যাক লেফট, ওই যে ফলো থ্রু ছবির মতো দাঁড়ায় থাকবে। আরে সচিন টেন্ডুলকার সবাই করে কেন? ওই বিউটিফুল কাভার ড্রাইভের জন্য। আমার কাছে তো সচিন টেন্ডুলকারের 80% হচ্ছে কাভার ড্রাইভ। তো যাই হোক, অনেকদিন পরে চোখ জুড়ানো সেই ব্যাটিংয়ের প্রদর্শনীটা শান্ত করে দেখালো। শান্ত ক্যারিয়ার তো দুর্দান্ত একটা সময় কাটাচ্ছে 2022-23 থেকে, 23 থেকে অ্যাকচুয়ালি। সব ফরম্যাটেই। টি-20টা ওর ফরম্যাট না। ওয়ানডে এবং টেস্টে দুর্দান্ত সময় কাটাচ্ছে। এর মধ্যে এই অনেকগুলো সেঞ্চুরি করলো। ৭ টা সেঞ্চুরি করলো বোধহয় এই সময়কালে শুধু টেস্টেই। অন্যান্য ফরম্যাটে এই গত ম্যাচেই ওয়ানডেতেও সেঞ্চুরি করলো। এর মধ্যেই এই সেঞ্চুরিটাকে আমি তাকে বিশেষ একটা জায়গায় রাখবো। আজকে যে সেঞ্চুরিটা সে করলো, এটাকে আমি বলব তার ক্যারিয়ারের অন্যতম একটা ম্যাজেস্টিক ইনিংস। মানে ডমিনেশন কাকে বলে? সেই ডমিনেশন মানে ওই যে র‍্যাম্প করা না। মানে একদম কেতাদুরস্ত শট, ওই যে অফসাইড থেকে দুর্দান্ত সব কাভার ড্রাইভ। আমি শান্তর এই ইনিংসটাকে, শান্তকেও খুব মনে রাখতে বলব। যে আজকে যে পরিস্থিতিতে উনি ব্যাট করতে নামছেন, এই অবস্থায় এরকম একটা ক্লাসি ইনিংসের খুব দরকার ছিল। ক্লাসি ইনিংসের খুব দরকার ছিল। সেটা কেন, সেটা একটু এক্সপ্লেইন করব। সঙ্গে শান্তর ইনিংসটা আমাদের কি বার্তা দিল, এটাও একটু এক্সপ্লেইন করব। ঘটনাচক্রে শান্ত আমাদের দেশে কেন যেন একটা জাতীয় ভিলেনে পরিণত হয়ে আছেন। তার ভাবমূর্তিটা ঠিকই হচ্ছে না। মানে লোকেরা তারে ওই লর্ড ছাড়া কিছু ভাবতেই পারতেছে না। এটা হইছে মূলত ওই যে কিছুদিন টি-20 খেললো না, বছর ২, খেলতে গিয়ে ওর মানে ভাবমূর্তিটা একদম ধসে গেছে। মানুষ তো মূলত টি-20ই দেখে আজকাল। আর বাকিটা হচ্ছে খোঁজ রাখে কে কোন দল জিতলো। এই ৫ দিন পরে খোঁজ নেবে বাংলাদেশ জিতছে না হারছে। ড্র হলে আর কোনো আগ্রহই নাই। এর মধ্যে কি হয়েছে সেটা তো খোঁজ নিবে না। ওয়ানডেতেও আজকাল তাই। ম্যাচ শেষে জিজ্ঞেস করে, ম্যাচের রেজাল্ট কি? টি-20টা দেখে। ফলে টি-20তে যেহেতু শান্ত যাচ্ছে তাই করছে। ওর ওই ভাবমূর্তিটা সলিড হয়ে গেছে। ওখান থেকে আর নড়ানো যাচ্ছে না। কিন্তু শান্ত যে আমাদের ওয়ানডে এবং টেস্টে কি অসাধারণ সার্ভিস দিচ্ছে এই ২৩ থেকে ২৬, ৩ বছর ধরে, এটা বলার বাইরে। আপনি যদি শুধু টেস্টের কথা ভাবেন, ওয়ানডেতে তো সে আমাদের বেস্ট এভার ব্যাটসম্যানদের একজন। যত সুন্দর ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাস কয়েকের একটা লিন প্যাচ গেছে। তারপরে আবার তো ওই যে নিউজিল্যান্ডের সিরিজে 50 সেঞ্চুরি করলে ফিরে আসলো। এটা ফিরবেই। ব্যাট প্যাচ যাবে। মাঝে মাঝে একটু ব্যাট প্যাচ যাবে, আবার ভালো করবে। ইটস ওকে। ওয়ানডেতে সে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। টেস্টে আপনি যদি দেখেন, তার টেস্ট অভিষেক এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকটা হয়েছিল খুব আজগুবি একটা ভাবে। আজগুবি মানে ওটা হাথুরু সিংয়ের খুব ভালো একটা প্ল্যানিং ছিল। তখন তো ও বাচ্চা ছেলেটা। ওর আগে মিরাজের অভিষেক হয়ে গেল। ও মিরাজের ব্যাচমেট, মিরাজের ভাইস ক্যাপ্টেন। তখন ওর এই টেস্ট যে অথরিটিপূর্ণ ব্যাটিং, এইটাকে খুব মনে ধরছিল হাথুরু সিংয়ের।
ফলে হাথুরু সিং চাইছিলেন যে এখনই ওকে অভিষেক করানো না গেলেও ওকে এই পাইপলাইনের সঙ্গে খুব ভালোভাবে রাখা। ফলে উনি তো অস্ট্রেলিয়ান কাঠামো দেখে আসছেন। ওই কাঠামোগুলোর সঙ্গে খুব পরিচিত। ওই কাঠামোতে কোচিং করায় আসছেন। ফলে ওদের একটা প্র্যাকটিস হচ্ছে মাঝে বিভিন্ন সময় দলের সঙ্গে বাচ্চা ছেলেপেলেদের রাখা, যাদের ১-২ বছর পরে রেগুলার করা হবে দলে। ওই হিসাবে শান্তকে নিয়ে যাওয়া হয়েছিল নিউজিল্যান্ডে। তারপরে ওই যে সিরিজের লাস্ট ম্যাচে আমাদের একসঙ্গে বোধহয় ৫ জন ইনজুর্ড হয়ে গেল। নামার মতো কেউ নাই। এমন অবস্থা যে আতর সিংয়ের ব্যাট করতে নামতে হইতে পারে, 11 এ খেলতে হইতে পারে, এমন একটা অবস্থা হইল। পরে শান্ত জোরপূর্বক অভিষেক হলো। মোটামুটি ভালোও করছিল। ৩০-৩৫ কি একটা ইনিংস খেলছিল। আমার কাছে খুব মানে মনে হয়েছে যে বুক চিতায় ব্যাটিং করা। নিউজিল্যান্ডের ওই কন্ডিশনে ভাই সাকিব ডাবল সেঞ্চুরি করছে বললে ভাবেন না যে কাজটা খুব সোজা। আর ও বাচ্চা একটা ছেলে যার প্রস্তুতি নাই, যারা বলেই নিয়ে যাওয়া হয়েছে তুমি শুধু ড্রেসিং রুম দেখবা। সে হঠাৎ করে তারা বলা হয়েছে তুমি নামও টেস্ট খেলতে। নিউজিল্যান্ডের ওই উইকেটে ওই বোলিংয়ের এগেনস্টে ভালো করছে। পরের বছর আবার একটা টেস্টের সুযোগ পাচ্ছিল, তেমন কিছু করতে পারে না। ২০১৯ সালে সম্ভবত এসে কামব্যাক করলো। মানে রিয়েলি তার ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু হলো সে বছর শ্রীলঙ্কাতে একটা সেঞ্চুরি করলো। ভালো। এরপরে আবার লম্বা সময় ২৩ সাল পর্যন্ত তেমন কিছু নাই তার ব্যাটে। অন্তত টেস্টের কথা যদি ভাবেন আসলে বড় কিছু নাই। ২৩ থেকে যে শুরু হলো এই ২৬ পর্যন্ত আপনি যদি দেখেন ও ১৮টা টেস্ট খেলছে এই সময়। ১৮টা টেস্টে ৭টা সেঞ্চুরি, ২টো ৫০। এটা এই সময়ে ওয়ান অফ দ্য বেস্ট। সম্ভবত জো রুট, কেন উইলিয়ামসনের পরেই সবচেয়ে বেশি এই পিরিয়ডে সেঞ্চুরি আমাদের শান্তর। কি বিস্ময়কর একটা পরিসংখ্যান, কি বিস্ময়কর পরিসংখ্যান। যাই হোক তারপরেও সেটা ওয়ার্ল্ড গ্রেটদের পর্যায়ে অবশ্যই না, কিন্তু অ্যাভারেজটা দেখেন এই সময় তার অ্যাভারেজ ৪৪। আমাদের মুমিনুলের আমরা দেখছি অ্যাভারেজ ৬০-তে নামতে এখানে আসে। আর ওর ক্ষেত্রে অ্যাভারেজটা কিন্তু ওই ২৫ থেকে বাড়তে এই ৩০-এর উপরে উঠছে। এটা খুব ভালো লক্ষণ। অ্যাভারেজ সময়ের সঙ্গে টেস্টে বাড়া, এটা বড় ব্যাটসম্যানের লক্ষণ। শান্ত বড় ব্যাটসম্যান হয়ে উঠতেছে। এবং আমার একটা দুঃখ ছিল কি জানেন? মানে ইদানিং একটু খারাপও লাগতো যে শান্ত ওই হাইওয়েতে রান পায় এবং শান্ত ইয়েতেও লো বাউন্স উইকেটেও রান পায়। কিন্তু শান্ত সলিড ট্রু উইকেট হলে রান পাচ্ছে না। কিন্তু শান্ত তো আমরা জানি যে শান্ত তো সব ধরনের উইকেটে খেলার মতো ব্যাটসম্যান। ও খুবই বৈচিত্র্যময় ব্যাটসম্যান এবং আমাদের ঘটনাচক্রে আমাদের এখনকার সব ফরম্যাটের টিমের যদি খেলোয়াড়দের দিকে তাকান তাহলে সব ধরনের উইকেট খেলার ব্যাটসম্যান প্রায় নাই বললেই চলে। খুব কমে গেছে এটা। বিশেষত মুশফিক দের মতো যে কোনো উইকেটে মানায় নিতে পারা এরকম ব্যাটসম্যান আমাদের কমে যাচ্ছে না? ফলে সেই জায়গাটায় আমাদের যেমন কিছু ব্যাটসম্যান সৌম্য, তানজিদ তামিম এরা ট্রু উইকেটের ব্যাটসম্যান। বল ফেয়ার বাউন্স পেলে ভালো খেলে। আবার কমে গেছে সংখ্যায়, কিন্তু কিছু আছে হচ্ছে যে লো বাউন্স হলে ভালো খেলে। শান্ত লো বাউন্সে ভালো খেলতেছিল। কিন্তু আমরা তো ইদানিং ট্রু উইকেটে বেশি খেলতেছি। সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে সে প্রুভ করলো যে না সে ওটা ভোলে নাই, সে ট্রু উইকেটে ভালো ব্যাটিং করতে পারে। তারপরে তো এখানে দেখেন আজকে যে উইকেটটা খেলা হলো এটা একটা ছদ্মবেশী উইকেট। আপনারা কি বুঝতেছেন আমি ঠিক জানি না, আমার সঙ্গে মিলবে কিনা আপনাদের কথাটা। গ্রিন টপ তো আমাদের দেশে আমরা খুব একটা দেখে অভ্যস্ত না। উপমহাদেশের গ্রিন টপ কিন্তু সেনা কান্ট্রির গ্রিন টপ না, এবং এটা ছদ্মবেশী উইকেট। এটা আমি মোটামুটি কনফার্ম। বিশেষত লাস্ট সেশনের শুরুর দিকে কিছু ডেলিভারি দেখে আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেছি এটা ছদ্মবেশী গ্রিন টপ। গ্রিন টপের প্রথম দিনের আচরণ প্রথম দিনের মতোই ছিল, এবং সেখানে আমাদের মূল চ্যালেঞ্জটা ছিল ফার্স্ট ইনিংসে একটা মোটামুটি ভালো স্কোর করতে পারা। ৫০০-৬০০ করাটা খুব জরুরি ছিল না, জরুরি নাও এখানে। কারণ কি ওই যে বললাম ছদ্মবেশী, এই গ্রিনটা খুব বেশিক্ষণ টিকবে না। থার্ড ডে থেকে আপনি দেখবেন ওই উইকেট অনেক বোলিং ফ্রেন্ডলি হয়ে যাবে। মানে তুলনামূলক ওই থার্ড ডেতে ব্যাটিংটা খুব ভালো হবে, থার্ড ডে একটু ফ্ল্যাট আচরণ করবে, ফোর্থ ফিফথ ডেতে কিন্তু এখানে স্পিনাররা ভালো রোল প্লে করবে। মানে আপনার মনে হচ্ছে এখানে শুধুই পেসারদের খেলা হবে। হ্যাঁ, আজকে আর কালকে পেসারদের খেলা। তার ভিতরে বীভৎস দিনটা আমরা কাটায় ফেলছি। আমাদের এই গ্রিন টপে, ছদ্মবেশী গ্রিন টপে প্রথম সেশনে পরপর টপ ২ ওপেনারের উইকেট পড়ে গেল। এরপর একটা ম্যাজেস্টিক ইনিংস খুব জরুরি ছিল। সেখানে শান্তর সঙ্গে অবশ্যই আমাদের মমিনুলেরও বড় কৃতিত্ব, এবং মমিনুলও ওই অথরিটিওয়ালা ব্যাটসম্যান, ম্যাজেস্টিক শট করা ব্যাটসম্যান, ওটাও দেখতে ভালো লাগে। ওর মতো অত না, মমিনুল আবার একটু অন্য ঘরানায় অথরিটিওয়ালা ব্যাটসম্যান। দুজনে মিলে পরে মুশফিকও অবদান রাখছে যে অ্যাটলিস্ট ফার্স্ট ডে ক্রাইসিসটা কাটায় সম্মানজনক একটা স্কোর করা। এই উইকেটে ফার্স্ট ইনিংসের দরকারই আপনার সম্মানজনক স্কোর করা। তা যদি করতে পারেন আপনি তাহলে টস জয়ী দলকে বোকা বানায় ফেলতে পারবেন।
এই উইকেটটা হচ্ছে, এবং শুধু বোকা না, এটা আসলে খুব কনফিউজিং উইকেট ক্যাপ্টেনের জন্য, যে টসে জিতলে কি করব। নর্মালি গ্রিন টপ উইকেটে টসে জিতলে আপনি বোলিং নেবেন, কিন্তু এই ছদ্মবেশী গ্রিন টপ উইকেট এটা দু দলের ক্যাপ্টেনই বুঝতেছে যে এখানে লাস্ট ইনিংসে আবার ব্যাট করা খুব কঠিন হবে। ফলে আগে যদি বোলিং নেই তাহলে তো লাস্ট ইনিংসে ওই মাইনফিল্ডে আমাকে ব্যাট করতে হবে। এখন যদি তা না হয় তাহলে উপায় কি, বোলিংটা নিব আগে, নিয়ে ওদের 100 রানের ভিতরে ব্যাক করে ফেলতে হবে। মানে কম রানের ম্যাচে পরিণত করতে হবে জিনিসটা, তা নাহলে একবার যদি এটা 300+ রানের ম্যাচে পরিণত হয়ে যায়, এই ম্যাচ আর প্রথমে বোলিং করা দল জিততে পারবে না, খুব অস্বাভাবিক কিছু না ঘটলে। ফলে সেই চ্যালেঞ্জটাই শান্ত আমাদেরকে অনেক দূর আগায় দিয়ে গেছে। এই ধরনের উইকেটের ম্যাচে যদি আপনি টসে জিতে বোলিং নেন এবং প্রতিপক্ষকে প্রথম ২-৩ সেশনে যদি ফালায় না দিতে পারেন, তাহলে আপনি শেষ। কার্যত পাকিস্তান বিরাট ব্যাকফুটে চলে গেছে। আপনার স্কোরটাকে যতটুকু মনে হচ্ছে তার চেয়ে অনেক বড় হয়ে গেছে স্কোর। কারণ হচ্ছে তাদের এই উইকেটকে কাজে লাগায় দরকার ছিল প্রথম দিনেই বাংলাদেশকে অল আউট করে দেওয়া। সেটা শান্ত হতে দেয় না, বরং অথরিটিটা দেখায় আসছে যে না, এখানে ব্যাট করা সম্ভব। সেক্ষেত্রে আমরা সেকেন্ডে তো ব্যাটের সুযোগ পাবো। তারপরে সবচেয়ে বড় কথা যে ওরা যে পিরিয়ডটা ফার্স্ট ইনিংসে ব্যাট করবে ওই সময় থেকেই বোলাররা ফায়দা পাওয়া শুরু করবে। এরপর ফোর্থ ইনিংস তো আমাদের দুইটা স্পিনার দুই পাশ থেকে তাইজুল আর ইয়ে মিরাজ, টেস্টে তো দুর্দান্ত এই দুইটা। ওরা যখন বল করবে এটা একটা দুর্দান্ত ব্যাপার হবে। আমার মনে হয় না যে এই টেস্টে আর পাকিস্তানে কামব্যাক করার খুব একটা সুযোগ আছে। তো যাই হোক, এই প্রথম দিনে এত বড় কথা না বললে, প্রথম দিনে শুধু এইটুকু বলি যে শান্তর ইনিংসটা চোখ ভরায় দিছে। এই চোখ ভরানো ইনিংস আসলে জয় পরাজয়ের চেয়ে কখনো কখনো বড় হয়ে যায়। জয় পরাজয় নিয়ে পঞ্চম দিনে কথা বলে সবাই যদি জয় পরাজয় নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, 11 কি হওয়া উচিত ছিল অমুক নিয়ে ব্যস্ত হয়ে যায়, আমার তো এই ধরনের উইকেটে খেলার যে কৌশল এবং যে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেওয়া, আমি টনি হেমিংয়ের এই উইকেটটা দেখেন, যদি এটা আসলে আমি যা বলতেছি সে আচরণ করে, আমি ভুল হইতে পারি, জানি না। এটা হয়তো এমনও হইতে পারে যে টনি হেমিং কিভাবে যেন উপমহাদেশে একটা সত্যিকারের গ্রিন টপ করে ফেলছে, হওয়ার কথা না। কিন্তু এই ধরনের রহস্যময় উইকেটে আসলে দুই দলের লড়াই দেখাটাও একটা বিরাট মজা। সেখানে মজার শুরুটা আমাদের শান্তই করে দিল। শান্তর প্রতি অনেক শুভকামনা থাকলো। মুমিনুল মিনির কাছ থেকে একটা সেঞ্চুরি পেলে ভালো হতো। ছেলেটা দিনকে দিন তার ছোট, ছোট অ্যাচিভমেন্ট, মানে মাঝারি অ্যাচিভমেন্ট গুলো বড় ছোট দেখা যাচ্ছে। মানে একসময় বড়, বড় অ্যাচিভমেন্ট করে আসছে। ছেলেটার ওয়ানডে খেলা উচিত ছিল রেগুলার, অনেক কিছু উচিত ছিল। মমিনুলরে নিয়ে কথা বলব। দেখি কালকে সকালে যদি পারি মমিনুলরে নিয়ে একটু কথা বলব। আই ফিল প্রিটি ফর হিম। এই ছেলেটা আজকে সেঞ্চুরিটা হলে আরেকটু মন ভালো নিয়ে হয়তো বাসায় ফিরতো। তো আমার প্রায় সময় মনে হয় খুব মন খারাপ করে ঘুরে বেড়ায়। ও এত মন খারাপ ডিজার্ভ করে না। যাই হোক, যে মন ভালো করে আছে তাকে শুভেচ্ছা, যে মন খারাপ করে আছে মিনির কাঁধে হাত রাখে আমরা সবাই বলি যে, "মিনি, ইউ আর দ্য বেস্ট।" সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।